দেবপ্রিয় ঘোষ, মেমোরিয়াল ফাউন্ডেশন এবং কলকাতা ক্রিয়েটিভ সাথে রয়েছেন পাবলিশার্স। প্রথমে প্রশ্নটি পাবলিশারের এতেই জিজ্ঞেস করছি পাবলিশারকে। আমার সাথে রয়েছেন অনিমেষ প্রামাণিক, বিভা পাবলিশার্সের। অনিমেষ, তোমাকে প্রথম জিজ্ঞেস করবো যে এই বিষয়টার সাথে আমি একটা জিনিস যোগ করে দিতে চাই যে এই সোশ্যাল মিডিয়ার জন্যে কোন রকম ভাবে কি কোনো সাহায্য পেয়েছো? লাইক কখনো মানে নির্বাচন করার পক্ষে কোনো স্পেসিফিক কোনো বই নির্বাচনের ক্ষেত্রে বা লেখা নির্বাচনের ক্ষেত্রে বা লেখক নির্বাচনের ক্ষেত্রে কোন রকম ভাবে কি এই ফেসবুক বলো বা যে কোনো সোশ্যাল মিডিয়ার যে কোনো প্ল্যাটফর্ম সেগুলো কি কখনো সাহায্য করেছে তোমায়? তুমি এই প্রশ্নটার সাথে টপিক অফ ডিসকাশন সেটা দুটো মিলিয়ে একসাথে উত্তরটা দিও। নমস্কার। এই বইমেলার উদ্যোক্তাদের জানাই অনেক সাধুবাদ। উপস্থিত সকল দর্শক মণ্ডলীকে জানাই আমার ভালোবাসা এবং কৃতজ্ঞতা। লেখা, এই লেখা হবে না, বই না বের করতে পারলে পাঠকের কাছে বই পৌঁছবে না, আলটিমেটলি ইন্ডাস্ট্রি বা এই সাপ্লাই চেনটা কিন্তু ব্রোকেন ডাউন হবে। তো আমরা যারা প্রকাশনা জগতের কাজ করি, আগে একটা আলাদা ব্যাপার ছিল। আগে বিভিন্ন জায়গায় লেখালেখি নিয়ে আখড়া বসতো, সাহিত্য সভা হতো, বিভিন্ন রকম বই মেলা হতো, স্কুল কলেজে লেখালেখি নিয়ে আলোচনা হতো এবং অনেক ইভেন লাইব্রেরিতে অনেক রকম অনুষ্ঠান হতো, প্রতিযোগিতা হতো, যেখান থেকে কিন্তু একটা লেখক বা কার লেখার সত্তা রয়েছে, কার লেখার হাত ভালো রয়েছে, কে কেমন লিখতে পারে, এগুলো আমরা যাচাই করে নিতে পারতাম। অনেক বড় বড় লেখকদের বাড়িতেও এরকম আড্ডা বসতো, যেখান থেকে উঠতি লেখক বা নতুন লেখকরা সুযোগ পেত আরো ভালো কিছু জানার। সেই পরিসরগুলো কিন্তু আজকে বর্তমানে কমে গেছে। দেখুন কেন কমে গেছে, ভালো হয়েছে না খারাপ হয়েছে সেই তো আমি যাচ্ছি না, সেটা করলে রাত্রি পার হয়ে যাবে। বাট এটা কমে গেছে, সেটা স্বাভাবিক। সেটা এটা দেখলেই বোঝা যায় যে এখন লাইব্রেরির সংখ্যা হাতে গোনা। কতজন লাইব্রেরিতে যায় আমি জানি না, কিন্তু এখন পাড়ায় লাইব্রেরির সংখ্যা এত কমে গেছে। তো এই পরিসরটা কমে গেছে, সেটা মেনে নিতে আমাদের মনে হয় না কারণ দ্বিধা রয়েছে। তাহলে আমাদের ইনপুটটা আসবে কোথা থেকে? সেই জায়গাটা কিন্তু খুব দ্রুত নিচ্ছে সোশ্যাল মিডিয়া। তো সোশ্যাল মিডিয়াতে অন্য আরো হাজারটা গুণ বা বদগুণের মধ্যে একটা জিনিস কিন্তু ভালো আছে, যে একজন তার মন খুলে লেখাটা কিন্তু লিখতে পারে সোশ্যাল মিডিয়ায়। আমি বলছি না যে সোশ্যাল মিডিয়ায় যে লেখাটা হয় সেটা সর্বতোগুণে ভালো হতেই হবে বা ভালো হয়, সব কিছু তা নয়, কিন্তু অ্যাটলিস্ট মানে সচিন টেন্ডুলকারকে আমি সচিন টেন্ডুলকার তখন তৈরি করতে পারবো যখন আমি জানতে পারবো যে ছোট অবস্থায় সচিন টেন্ডুলকার ব্যাটটা ধরতে পারে কিনা। ঠিক সিমিলারলি একজন বড় লেখক পরবর্তীকালে প্রতিভাবান বা বিখ্যাত লেখক হয়ে উঠবেন কিনা সেটা কিন্তু ধরা পড়ে যেমন সে প্রথম কলমের আঁচড়টা মারছে, তার চিন্তা ভাবনার মধ্যে কতটা ইউনিকনেস রয়েছে, তার লেখার হাতটা কতটা সরগরম, সে গল্প কতটা বলতে পারে। দেখুন আমি যতটা বুঝি সাহিত্য একাঙ্গিক নয়, সাহিত্যিকও তাহলে একাঙ্গিক হওয়া উচিত নয়। অনেক সাহিত্যিক আছেন যারা ভাষার গুণ খুব ভালো, ভাষার জাদুতে আপনাকে মোহিত করে রাখবে। পাতার পর পাতা একই জিনিস লিখে গেলেও আপনি কিন্তু ধীরে শেষ পাতা দিয়ে পড়ে যাবেন, তার ভাষার গুণটাই এত ভালো। অনেক লেখক আছে যার গল্প বলার স্টাইলটা, ন্যারেটিভটা খুব সুন্দর, ভাষা হয়তো অতটা ভালো নয়। আমি তর্ক বা বিতর্কতে যাচ্ছি না, বা আমি কারোর পার্টিকুলার এক্সাম্পল বলছি না, বাট আমাদের যেমন ম্যানুস্ক্রিপ্ট জমা পড়ে না, এরকম ক্যাটাগরি পাই। তাহলে তো ভাষার গুণটা অতটা ভালো নেই, ভাষা বা সাহিত্যের প্রতি বলতে অতটা ভালো নেই, কিন্তু গল্পটা বলতে খুব ভালো পারে, গল্পের ন্যারেটিভটা খুব সুন্দর, আপনাকে আটকে রাখবে। অনেক লোক আছে যার চিন্তা ভাবনা খুব ইউনিক। সাহিত্য এগুলোকে আমি সাহিত্য থেকে বাদ দেবো? আমি যদি না, তাহলে তো ভাষাটা একটু খারাপ, সে হয়তো শব্দ চয়ন ঠিকঠাক করতে পারে না, তাহলে তো বাক্য গঠনে কিছু গন্ডগোল রয়েছে, তার জন্য আমরা রয়েছি। প্রকাশক সম্পাদকের তাহলে কাজ কি? লেখকই নতুন চিন্তা ভাবনা নিয়ে আসবেন, লেখকই ইনোভেশন নিয়ে আসবেন, লেখকই সাহিত্য বুঝবেন, লেখকই জ্যোতিচিহ্ন ব্যবহার ঠিকঠাক দেবেন, লেখকই বানান সব ঠিকঠাক লিখবেন, তাহলে প্রকাশক সম্পাদক কি করবে? তো আমি মনে করি সাহিত্যের অনেক রকম আঙ্গিক আছে। তো সোশ্যাল মিডিয়া যে আঙ্গিকটা তুলে ধরে যে একটা লেখক লিখতে পারে কিনা, লেখার পরিচয় রয়েছে কিনা। সব থেকে বড় ব্যাপার হচ্ছে এখন অনেক লেখকের সংস্পর্শে আমরা এসেছি যারা হয়তো ছোটবেলায় খুব ভালো লিখতো, তার বাবা মার লেখার হাত ভালো ছিল বা তার টিচার তাকে উদ্বুদ্ধ করেছিল, সে লিখতো, তারপর চাকরি সূত্রে সে আটকা পড়ে গেছে। বা অনেকে আছে এরা একটু লাজুক, যারা বিভিন্ন অনুষ্ঠানে গিয়েও, এবার আমি লিখেছিলাম, আমি স্টেজে উঠলে কবিতা পাঠ করতে পারবো না, পড়তে লাগতাম, বাবা মা জোর করে উঠিয়ে স্টেজে না করে কবিতা বলতেই হবে, কিন্তু আমি গিয়ে একটা অদ্ভুত একটা এই লাজুক প্রকৃতির যাদের মধ্যে লেখক সত্তা রয়েছে, তারা কিন্তু প্রাণ খুলে লিখতে পারে কিন্তু এই সোশ্যাল মিডিয়ায়। এর ফলে কিন্তু আমরা প্রকাশক যারা মানে যখন এরকম কোনো লেখার সংস্পর্শে আসে আমরা বুঝতে পারি যে আচ্ছা এর মধ্যে একটা পোটেন্সিয়ালিটি রয়েছে, একে একটু নার্চার করা যায়।
লেখক তৈরি হয় আমি এই কথা বলছি না, কিন্তু লেখককে কিন্তু কোথাও না কোথাও প্রোটেকশনও দিতে হয়। তো এই জিনিসটা কিন্তু আমরা সাইডে থেকে পেয়েছি, মানে সোশ্যাল মিডিয়া থেকে পেয়েছি। আমি অস্বীকার একদম করবো না যে আমরা লেখক পাইনি। ইনফ্যাক্ট আমার শুরুও হয়েছিল কিন্তু একরকমভাবে বলতে গেলে সোশ্যাল মিডিয়া রিভলিউশন থেকে। যারা জানে 2012 সালে যখন আমরা বিভা পাবলিকেশন শুরু করি, আমাদের প্রথম আমার এখনো ফেসবুকে ট্যাগলাইনে রয়েছে বা আমার জোস্টকে ইন্টারভিউ দেখলে হবে, আমার প্রথম টার্গেট ছিল যে আমার একটা সেনানি দরকার। যখন প্রথম পাবলিকেশন শুরু করি দেয়ার লট অফ চ্যালেঞ্জেস, প্রচুর চ্যালেঞ্জেস ছিল, খুব একটা সোজা ছিল না। আজকের মতো কিন্তু একটা সোজা ছিল না 2012 সালে একটা প্রকাশনা সংস্থা খুলে দাঁড় করানো। তো তখন কিন্তু আমার একটা চ্যালেঞ্জই ছিল, আমার একটা সেনানি দরকার। কারণ একটা সেনাপতি ততটাই ভালো যতটা তার হাতের অস্ত্র এবং তার পিছনে সৈন্যরা। সৈন্য ছাড়া কিন্তু সেনাপতির কোনো দাম নেই। তো আমি সেনাপতি ভালো তখনই হতে পারবো যখন আমার পিছনে দাঁড়ানো সৈন্যগুলো ভালো হবে। তাই আমার সৈন্য খুঁজে বের করাটা কিন্তু একটা চ্যালেঞ্জ ছিল। সেই চ্যালেঞ্জে কিন্তু আমাকে অনেকটা সাহায্য করেছে কিন্তু সোশ্যাল মিডিয়া। এবার আমি জাস্ট দুটো কথা বলে সেকেন্ড প্রসঙ্গটা শেষ করবো, যে সোশ্যাল মিডিয়া সাহিত্যের পরিপন্থী নাকি সহায়ক। সহায়ক এ নিয়ে কোনো দ্বিধা থাকার কথা অ্যাটলিস্ট আমার মতে নেই। তার প্রথম কারণ, আমি লেখালেখি সম্বন্ধে বলছি না, লেখক রয়েছেন, সত্যদেব রাজত পাল রয়েছেন, অহিন রয়েছে, তারা লেখালেখি সম্বন্ধে বলবে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে কমোডিটি, প্রোডাক্ট। এই যে আজকে একটা সময় একটা ট্যাবু ছিল যে সাহিত্যকে প্রোডাক্ট বলা যাবে না, সাহিত্যকে কমোডিটি হিসেবে দেখা যাবে না, লেখক নিজেকে বিক্রি করতে আসে। আমি দেখুন এর বিরুদ্ধবাদের অপর যে চিন্তাভাবনা আছে তাকে আমি সম্মান জানাচ্ছি, কিন্তু আলটিমেটলি কি বলুন তো, আমরা যারা প্রকাশক, যারা বইয়ের পিছনে একটা প্রাইস ট্যাগ লাগিয়ে মার্কেটে বিক্রি করতে যায়, সেই কাস্টমারটা বা পাঠক যখন বই কিনতে আসে সে কিন্তু একবার না একবার হলেও সূচিপত্র বা লেখকের নামের পর কিন্তু পিছনে উল্টে দেখে যে বইয়ের দামটা কতটা রয়েছে। সবার আগে কিন্তু সে জিজ্ঞেস করে দাদা ডিসকাউন্ট কত দিচ্ছেন। এই প্রশ্নগুলো যখন আসে তখন কিন্তু আমাকে কিন্তু বিন্দুমাত্র মানে মানে দ্বিধা থাকে না মনে, এটা ভাবতে যেটা আমার প্রোডাক্ট। আমাকে তাকে বোঝাতে হবে যে ভাই তুমি এই প্রোডাক্টটা নিলে এই ওয়ার্থ অফ মানি পাবে, বা তুমি এই প্রোডাক্টটা ইউনিক, বা এটা কেন তোমার কেনা উচিত। তো এই জিনিসটা যখন চলে আসছে মানে একটা প্রোডাক্ট, এই যে আজকের জেনারেশন বা আজকের লেখক বা প্রকাশক বা সম্পাদক পাঠকদের মধ্যে একটা চিন্তা ভাবনা চলেছে যে আমাদের এই সেলের মধ্যে গুটিয়ে থাকলে হবে না, বেরিয়ে আসতে হবে, আমাকে শুধু লেখা লিখলে হবে না, একটা ব্র্যান্ডিংয়েরও ব্যাপার রয়েছে। দেখুন আমি বলছি না খারাপ কি ভালো সেটা নিয়ে পরে আলোচনা চলতে পারে, কিন্তু দ্য ওয়ার্ল্ড ইজ মুভিং ইন দ্যাট ওয়ে। আজকে শুধুমাত্র সিঙ্গার বলে কিছু হয় না, দে আর অল কল্ড পারফর্মার। আপনি দেখুন রিয়ালিটি শোতে গান গাইতে গাইতে সে নাচছে, গান গাইতে গাইতে সে আরো রকম অঙ্গভঙ্গি করছে। সো দে আর কল্ড পারফর্মার, ইনফ্লুয়েন্সার। সো এই যে টপিক বা এই যে টার্মগুলো আসছে এগুলো তো আমরা তৈরি করছি না, তাহলে ওয়ার্ল্ড ইজ মুভিং ইন দ্যাট ওয়ে। তাহলে আমরা যদি বলে আমাদের এখানে শুধু লেখকই তৈরি হয়, তাহলে কোথাও আমরা না নিজেদেরকে কোণঠাসা করে ফেলছি, এক করে ফেলছি। তো আমাদেরকে কিন্তু লেখককে সেই ইনফ্লুয়েন্সার, সেই পারফর্মার, সেই জায়গায় তুলতে হবে। তো এই যে চিন্তা ভাবনাটা কিন্তু আজকে লেখকদের মধ্যে ঢুকছে, অনেক লেখক বেরিয়ে আসছেন, তাদের ইমেজের প্রতি চিন্তা ভাবনা করছেন, তাদের ব্র্যান্ডিং এর প্রতি চিন্তা ভাবনা করছেন। তারা শুধু লেখাটা ভালো লিখছেন তাই নয়, প্রকাশকের ডিমান্ড করছেন যে আমার প্রোডাক্টের কোয়ালিটি ভালো হতে হবে, প্রোডাক্টটা সব জায়গায় পৌঁছে দিতে হবে, প্রোডাক্টের দাম কম রাখতে হবে, প্রোডাক্টের ইনোভেটিভ প্রমোশন করতে হবে। এই যে দিস আর দ্য থিংস, মানে কমার্শিয়ালাইজেশন অফ আ প্রোডাক্ট, এই চিন্তা ভাবনাগুলো প্রকাশকদের মাথাও ঢুকছে, লেখকরাও ডিমান্ড করছেন। এই জিনিসটা কিন্তু একটা বিশাল বড় কিন্তু একটা বুস্ট আপ দিয়েছে বর্তমানের কিন্তু বাংলা সাহিত্যকে আবার ঘুরে দাঁড়ার জন্য। শুধু একটা কারণের জন্য, আরো 10টা হয়তো নেগেটিভ কারণ থাকতে পারে, কিন্তু শুধু একটা কারণের জন্য যে আমাদের বাংলা সাহিত্যকে একটা ইন্ডাস্ট্রি ভাবতে শিখিয়েছে, আমাদের বইকে একটা প্রোডাক্ট বলে বুঝতে শিখিয়েছে, লেখক সত্তার সেল বা লজ্জার যে আবরণ, সেই আবরণ থেকে বেরিয়ে একটা লেখকের ব্র্যান্ডিং বা ব্র্যান্ড ভ্যালু যে তৈরি করার প্রয়োজন রয়েছে সেইটা বুঝতে শিখিয়েছে। শুধু একটা কারণের জন্য আমি বলবো সোশ্যাল মিডিয়া কিন্তু বাংলা সাহিত্যের সহায়ক। এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করব। আচ্ছা, এবার আমার দ্বিতীয় প্রশ্ন রজতবাবুকে এবং অরিত্র তুহিন দাস। রজতবাবু হলেন বিশিষ্ট প্রাবন্ধিক এবং গবেষক। তার বিশেষ বইয়ের কথা না বলে আমি কখনো ছাড়বো না, সেটা হচ্ছে চৈতন্য শেষ কোথায়, এবং মরণ বিমা সিরিজের লেখক, সুলেখক অরিত্র তুহিন দাস। তো এনাদের দুজনকেই আমার একটি প্রশ্ন। সাথে অফকোর্স বিষয়টা তো দুজনেই জানেন যে সমাজ মাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে লেখা কতটা জরুরি রেলেভেন্ট থাকার জন্য। যদি জরুরি হয় তা কেন, বা যদি জরুরি না হয় তাই বা কেন। শুধু কি সমাজ মাধ্যমে লিখেই সেই মানে যদি আমরা আগেকার দিনের কিছুটা পিছিয়ে যাওয়ার মতন আমি বলছি, মানে ধরুন 15 বছর আগে যে ধরনের সাহিত্য বলতে আমরা যে ধরনের বুঝি,
যে এডিটোরিয়াল কাছে যাবে, গিয়ে তারপরে সেই লেখাটি লোকের কাছে পৌঁছবে। এখন তো তা হয় না, এখন এডিটরের আগে সাধারণ মানুষের কাছে লেখাটা পৌঁছয়, যেহেতু তারা সোশ্যাল মিডিয়াতে দিচ্ছে, এবং তারপরে সেটা হয়তো এডিটরের কাছে যাচ্ছে বা যাচ্ছে না। তো এই ব্যাপারটাকে জড়িয়ে যদি আপনারা দুজনে মিলেই কিছু বলেন একের পর এক। রজতবাবু, প্রথমে আপনাকে অনুরোধ করবো, তারপরে অরিত্র তুহিন দাস। নমস্কার। হ্যালো, উপস্থিত সবাইকে স্বাগত, অভিনন্দন। উদ্যোক্তা যারা, প্রকাশক যারা আছেন, সবাইকে আমাদের তরফ থেকে অভিনন্দন। বিষয়টা খুব জরুরি এবং প্রাসঙ্গিক তো বটেই। অনিমেষ যেগুলো বললো কোনোটাই বাতিলযোগ্য তো নয়, অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। কিন্তু আমি একটি ছোট মন্তব্য করব, হয়তো প্রাথমিকভাবে আপনাদের একটু আপত্তি হবে আর কি, যে সাহিত্য আসলে কি। সাহিত্য, এই যে আপনারা বসে আছেন, অনেকেই মধ্যবয়স্ক আছেন, সাহিত্য পাঠ করেন। সাহিত্য কিন্তু এক অর্থে একটা বিনোদন। এই বিনোদন শব্দটা খুব আপত্তিজনক। নাচও বিনোদন, গানও বিনোদন। আসলে আমাদের মাথায়, মস্তিষ্ক, মনে তার একটা অনুভূতির জন্ম দেয়। আপনারা যখন পড়ছেন, রবীন্দ্রনাথ পড়ুন, বঙ্কিমচন্দ্র পড়ুন, শরৎচন্দ্র পড়ুন, আপনার মনের মধ্যে প্রেম, ঘৃণা, যুদ্ধ, নানা রকম অনুভূতির জন্ম দেবে। করুণা, মমতা, এই অনুভূতিগুলো আপনার মনকে পুষ্ট করবে আপনার, তবেই তার সাহিত্য গুণ, তবেই তার সাহিত্য রস। এবার মুশকিল হচ্ছে, আমরা যখন বই পড়ি, সে বইয়ের মাধ্যমে পড়তে পড়তে আমরা একটা কল্পনা করি। এই সোশ্যাল মিডিয়া, সবগুলোই মিডিয়া। যখন বই ছাপা হয়েছে সেটাও মিডিয়া। এক সময় যখন চণ্ডীদাস কি কাশিরাম দাস লিখেছেন, তখন তো আর বই প্রকাশ হতো না, তারা পুঁথিতে লিখতেন, পাণ্ডুলিপিতে লিখতেন। যবে থেকে বই প্রকাশ হতে শুরু করেছে সেটাও মিডিয়া। যখন রেডিও এসছে সেটাও মিডিয়া, ইন্টারনেট এসছে মিডিয়া, দূরদর্শন এসছে মিডিয়া। প্রত্যেকটা সময়ই তৎকালীন সময় বলেছে এই গেল গেল গেল। টিভি এসছে বোকা বাক্স, টিভি যে দেখলো সে শেষ, সাহিত্য শেষ আর কি। কিন্তু আমরা দেখেছি সাহিত্য টিকে থেকেছে। প্রত্যেকটা মাধ্যম এখন ইন্টারনেটের জগৎ, সমস্ত মিডিয়াগুলোকে ক্রস করে করে সাহিত্যের এমন একটা ফিলিংস রয়েছে, সেই ফিলিংস চিরকাল থাকবে। মানে এই বাংলা সাহিত্যের যখন উত্থান পর্ব, মাঝের যে পর্ব, আমাদের সুকুমার সেন, অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, তারা গোয়াল ঘর থেকে বিভিন্ন পুঁথি উদ্ধার করেছেন। লেখকরা লিখে যাবেন, এবার কোনটা প্রকাশিত হবে, কোনটা প্রচার পাবে, সে দেখার দায়িত্ব প্রকাশকের, অনিমেষদের। আমরা আমাদের মতো লিখে যাব, পাশাপাশি সোশ্যাল মিডিয়া তার মধ্যে চলতে থাকবে, সাহিত্যও চলতে থাকবে। সাহিত্যের মৃত্যু নেই, হাজার হাজার বছর ধরে সাহিত্য চলে, সাহিত্যের ইয়ে চলবে। একটু মার্জনা চাইবো আপনাদের কাছে, আমার একটি পারিবারিক অনুষ্ঠান আছে, অলরেডি ফোন আসতে শুরু করেছে। আমি অনেকটা দূরে থাকি, পুরো আলোচনাটাই আমি থাকতে পারবো না। আমি একটু অনুমতি দেবেন, আমি একটু চলে যাব। সবাইকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ রজতদা। নমস্কার সবাইকে, আমি অরিত্র তুহিন দাস। সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করেই আজকে এই মঞ্চে উঠেছি। সুতরাং সোশ্যাল মিডিয়ার আমাদের যে আজকের মূল বক্তব্য, সাহিত্যের, ওই যেটা আমরা বলতাম যে আমাদের হতো না, সেই লিখতে হতো যে আশীর্বাদ না অভিশাপ বিজ্ঞান, তো সোশ্যাল মিডিয়া আশীর্বাদ না অভিশাপ। তো এই টপিকে আশীর্বাদই, কারণ রজতদা যেটা বলে শেষ করলো যে সবকিছু এসছে সাহিত্য থেকে গেছে, এবং তো সেটাই থাকবে। এবার আমি অনিমেষদার কথার সূত্র ধরে প্রবুদ্ধদার প্রশ্নে একটু ঢুকতে চাইছি যে সাহিত্য থাকবে কি করে, একজন প্রকাশক সে থাকবেন কি করে। খুব প্র্যাকটিক্যালি আমাদের ভাবতে হবে। অনিমেষদার কথা আমি একমত যে সাহিত্য বা বই যাই বলি না কেন, সেটা একটা প্রোডাক্ট, এবং সেই প্রোডাক্টের বিপণন দরকার। আপনারা হয়তো খেয়াল করে দেখবেন যে আমাদের বেশ কিছু বছর ধরে
আমাদের বইয়ের প্রচ্ছদে একটা বিশাল পরিবর্তন এসছে। বিশাল বলতে গেলে বিশাল পরিবর্তন এসছে। সেখানে যেরকম মানে খুব মানে কিরকম বলে খুব কালারিং প্রচ্ছদ হচ্ছে, এক কালারের প্রচ্ছদ হচ্ছে। আমার মনে আছে, মনে থাকারই কথা, খুব বেশি দিনের ঘটনা না, সালমান রুশদির ওপর যখন অ্যাটাকটা হলো তারপরে যে প্রচ্ছদটা এলো দ্য নাইফ, একটা জাস্ট তো এই যে প্রচ্ছদ, এটা কিন্তু বই প্রথমে যে কোনো প্রোডাক্ট দর্শনধারী, তো বইটা পাঠক হাতে নেবেন কিনা সেটা কিন্তু এরকম প্রচ্ছদটাই আমাদের কাছে আগে পৌঁছাচ্ছে। আমি একটা জিনিস কাটবো, এটার মানে এটার অপোজিটে বলা যেতে পারে বুক শুড নট বি জাজড বাই ইটস কভার। সো এটা কিন্তু সম্পূর্ণ, আমি কখনোই বলছি না বুক শুড বি জাজড, আমি বলছি যে ইট ইজ দ্য ফ্যাক্ট যে আমরা প্রথমে প্রচ্ছদটা দেখছি। আমি খুব ফ্র্যাঙ্কলি নাম নিয়ে বলতে পারি, এখানে অনেক বই আছে যে বইগুলোর প্রচ্ছদে যা খুশি থাকুক, প্রচ্ছদই না থাকুক, আমরা কিনবো। ছেড়ে দেখো, বিশ্বভারতীর বই ছিল, কিন্তু নতুনদের ক্ষেত্রে একটা অ্যাট্রাকশন একটা ব্যাপার কিন্তু আছে। আমাদের কিন্তু যে পাঠক বেসটা অনিমেষদার দরকার, তারা কিন্তু বিদগ্ধ পাঠক নন। আজকে একটা স্কুলের ছাত্র একটা বই কিনে নিয়ে গেছে, আমার বই কিনে নিয়ে গেছে, তো সে কি ডিমান্ড করছে সেটা সোশ্যাল মিডিয়া থেকেই জানতে হবে। এবং তুমি যে প্রশ্নটা করলে যে সোশ্যাল মিডিয়ায় রেলিভেন্ট থাকা, প্রথম কথা হচ্ছে অনিমেষদা যেটা বললেন যে পারফর্মারদের ব্র্যান্ড ভ্যালু ইম্পর্টেন্ট। একটা লেখক লেখার বাইরেও কি লিখছে সেটাও ইম্পর্টেন্ট। একটা দুর্ঘটনা ঘটলো, সে কিছু লিখলো না, সেটাও লোকের খেয়াল করছে যে সে এই দুর্ঘটনাটা লিখলো না, দুদিন পরে দুর্ঘটনাটা লিখলো, তার সাথে একটা লাইনিং তৈরি হচ্ছে। একটা জিনিস ধরিয়ে দিই, মানে ব্র্যান্ড ভ্যালু কিন্তু এটা প্রোডাক্ট যেটা বললে যে বইটার প্যাকেজিং কেমন হচ্ছে, এটাও কিন্তু ইম্প্যাক্ট ফেলে কিন্তু লেখকের ব্র্যান্ডিং এ। একদম একটা মেরে যারা অ্যাওয়্যার তারা কিন্তু বিশ্বভারতী বই কিনে, সেটা নিয়ে আমার ডাউট নেই। সে আমরাও সহজ পাঠী সবাই পড়তাম, ঠিক আছে, লয় এত মোটামোটা পড়তে হয় সেটা আলাদা জিনিস, কিন্তু মনের তাগিদে ধরুন যে জানে না 5টা বই কোনো লেখকের নাম লুকিয়ে রেখে দিন, তাহলে কোনটা অ্যাট্রাক্ট করবে? তো প্রোডাক্ট প্রথমবার তো কোনো একটা লেখককে ছিল, যেটা সোশ্যাল মিডিয়াতে যারা তুহিন বলতে চাইছে, হ্যাঁ অরিতা তুহিন বলতে চাইছে যে ও যে সোশ্যাল মিডিয়া থেকে উঠে এলো, কেন ওকে বিশ্বাস করবে লোকে? প্রথম কোথাও না কোথাও স্টার্ট করতে হবে। তো স্টার্টটা হচ্ছে কোনো একটা প্রোডাক্ট দিচ্ছি, তার প্যাকেজিং কেমন হচ্ছে, আচ্ছা একটা ভালো প্রোডাক্ট পেলাম, কার প্রোডাক্ট পেলাম? আচ্ছা অরিত্য তুহিনের একটা বই কিনলাম, বেশ ভালো একটা প্লাস্টিক ব্যাপারে দিল, একটা ভালো বুকমার্ক দিল, একটা ভালো বক্স সেট গিফট দিল। এই যে আলোচনাটা, লেখা নিয়ে আলোচনা হবেই, আমি তো লেখা নিয়ে আলোচনাটাকে বাদ দিচ্ছি, কিন্তু লেখার বাইরে লেখককে নিয়ে আলোচনা, লেখার বই নিয়ে আলোচনা, দ্যাট আলটিমেটলি জড়ো হচ্ছে এবং শেষে গিয়ে একটা লেখকের ব্র্যান্ডিং তৈরি হচ্ছে। যেটা আমাদের মৃত কৈটব সিরিজ দেখবে। মৃত কৈটব সিরিজের নামটা আমি এই কারণে বললাম, কারণ কি প্রভু তো জানে কেন বললাম। তো মৃত কৈটব সিরিজ ইজ অল অ্যাবাউট ব্র্যান্ডিং। আমাদের টার্গেটই ছিল যে এই লেখাটা থেকেও এর ব্র্যান্ডিংটা যেন বড় হয়। আবার এমন অনেক লেখা রয়েছে, যেমন সায়ন্তলী পুতদণ্ডের লেখাগুলো, সেগুলো আমি যদি লেখাগুলো ধার রয়েছে, অর্থাৎ ওর ক্ষেত্রে ব্র্যান্ডিংটা আমরা হালকা করলেও করতে পারি। তো এইগুলো কিন্তু একটা প্রকাশক হিসেবে আমরা বুঝতে পারি। তো ও যেটা বলার চেষ্টা করলো যে একটা লেখক ধরুন লিখে ছেড়ে দিলাম, সেটা কিন্তু করলে হবে না, একদমই না। পাঠককে অ্যাট্রাক্ট করতে গেলে দেখুন রবীন্দ্রনাথের বই লোকে কিনবে, কিন্তু আজকে দাঁড়িয়ে রবীন্দ্রনাথের পরবর্তী জেনারেশনে টিকে থাকতে গেলে, রবীন্দ্রনাথের পরবর্তী গেলে আরো কোনো না থেকে বই উঠে আসতে হবে, তো তার বই কেন লোকে তুলবে? একদম। এবং আমি এখানে বলতে চাইছি যে মানে কোনো জায়গায় থাকতে গেলে সেই জায়গাটায় হোল হার্টেডলি থাকতে হয়। আপনি সোশ্যাল মিডিয়ায় বইয়ের ব্র্যান্ডিং করছেন, তাহলে মানে জাস্ট করে ছেড়ে দিচ্ছেন, কেন করছেন? আপনি সোশ্যাল মিডিয়ায় কেন আছেন? যদি রিলস দেখার জন্য থাকুন তাহলে রিলস দেখুন। আপনি যদি নিজের একটা নাম তৈরি করতে চান যে আমি একটা কথা বলবো, সোশ্যাল মিডিয়াটা যে ক্ষমতাটা আমাকে দিয়েছে, আমার যে বক্তব্যটা পেশ করার জন্য যে সোশ্যাল মিডিয়া যে এম্পাওয়ারটা আমাকে করেছে, আমি যদি সেই এম্পাওয়ারমেন্টটা নিতে চাই, তাহলে আমি কেন আমার ব্র্যান্ডিং তৈরি করব না? আমাকে রেলিভেন্ট থাকতে হবে, আমাকে সামাজিক ইস্যু নিয়ে কথা বলতে হবে। হয়তো আমি সামাজিক লেখক নই, কিন্তু আমাকে সামাজিক ইস্যু নিয়ে কথা বলতে হবে, আমাকে আমার লেখালেখি নিয়ে কথা বলতে হবে, আমাকে আমার আপকামিং প্রোডাক্ট নিয়ে কথা বলতে হবে। একটা লেখক পাঠক জায়গা তৈরি করতে হবে। প্রকাশক
কিন্তু যখন নতুন কোনো লেখককে তুলে আনছেন তার কাছ থেকে হয়তো একটা ডিমান্ড করেন না, কিন্তু একটা টাইম পরে ডিমান্ড করেন। যখন আমিও প্রথম লিখছি তখন আমার অভিযানের কাছে এটাই ছিল যে বইটা বার করে দাও, হোয়াট এভার ইট ইজ। মানে আমি তো দেখিও নি, হ্যাঁ প্রচ্ছদ পাঠিয়েছে মানবদা, হ্যাঁ আমি কি দেখবো, হু এম আই। কিন্তু তারপরে যখন 3 নম্বর বইটা বেরোলো তখন আমার ওখানে একটা ছোট্ট ইনপুট ছিল, 2 নম্বর বইটা তো একটা ইনপুট ছিল, 4 নম্বর বইটা তো একটা ইনপুট ছিল। তো ইনপুটটা দেওয়ার জায়গাটা তো আসতে হবে। মানবদা আমাকে কেন বিশ্বাস করবে? আমি বই বেরিয়েই যাচ্ছে। যিনি সোশ্যাল মিডিয়ায় নেই তার কথা এখানে উঠছেই না, কিন্তু যিনি সোশ্যাল মিডিয়ায় আছেন তিনি সব ব্যাপারে কথা বলছেন, কিন্তু তার নিজের বইয়ে পাবলিসিটি করছে না, প্রকাশককে হেল্প করছেন না। এটা কিন্তু একটা মানে আমরা যদি ওই ইয়ের দিকে যাই, আমাদের যে কোনো ইন্ডাস্ট্রির দিকে যাই, তো যখন যেখানে প্রকাশক এবং এই ধরনের মানে পারফর্মিং আর্টিস্ট এবং একটা কি বলবো স্টুডিও এরকম একটা ব্যাপার থাকে, তখন কিন্তু দুজনকে হেল্প করতে হয়। মানে অ্যাডিডাস যেরকম বিভিন্ন স্পোর্টস পার্সনদেরকে ব্যাকিং করছে, বিভিন্ন স্পোর্টস পার্সনদেরও কিন্তু অ্যাডিডাসের জুতোই পড়তে হয়। এটা কিন্তু একটা মিউচুয়াল সম্পর্ক হতেই হবে, মানে একে অপরের পরিপূরক হিসেবে হতে হবে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে দেখতে পারি, মানে আমি নাম করবো না, কিন্তু ঘটনা হচ্ছে প্রকাশক লেখকের মধ্যে সম্পর্ক খারাপও হতে পারে। প্রকাশকের ব্যক্তি স্বতন্ত্রতা, লেখকের ব্যক্তি স্বতন্ত্রতা আলাদাও হতে পারে। কিন্তু ব্যাপারটা হচ্ছে লেখকের কিছু জিনিস সেটা প্রকাশককে কতটা যেমন প্রকাশক কিন্তু সব লেখকদের একটা কি বলবো লোগো। মানে আমি যদি অভিযানের কথা বলি, আমি কিন্তু অরিত্র তুহিন দাস একটা ব্যক্তি, অভিযান একটা লোগো। আমার কিছু জিনিস অভিযানের খারাপ করছে সেটা আলাদা জিনিস, বাট মারুফ হোসেন একজন ব্যক্তি, তার স্বতন্ত্র চিন্তা ভাবনা থাকতে পারে, আমার থাকতে পারে, কিন্তু অভিযানের নাম খারাপ করাটা সেটা অ্যাজ এ লেখক হিসাবে আমার কাছ থেকে অভিযান একসেপ্ট করে না। এইটুকু মাথায় রেখে সোশ্যাল মিডিয়ায় নিজের ব্র্যান্ডিং বানানো আমার মতে সোশ্যাল মিডিয়া আমাদের যে এম্পাওয়ারটা করছে সেটা জরুরি, ঠিক আছে। আর অবশ্যই সোশ্যাল মিডিয়া ছাড়া মানে ব্যাপারটা হচ্ছে নতুন কিছু এসছে, আজকে সোশ্যাল মিডিয়া ছাড়া যদি কালকে যদি এমন নতুন কিছু আসে, এআই আসছে, এবার দুদিন পরে আলোচনা সভায় হয়তো ওটাই প্রশ্ন আসবে, এআই সাহিত্যের কি করছে, সেটা হয়তো পরের পোডিয়ামে আমি জিজ্ঞেস করবো। আপাতত এটাই থাকুক, ঠিক আছে। থ্যাংক ইউ। আমি অলমোস্ট আমরা শেষের দিকে, সায়নদীপ কে আমি জিজ্ঞেস করতে চাই, ও একজন পাঠক। তুমি কি কখনো সোশ্যাল মিডিয়ার লেখক, সোশ্যাল মিডিয়া থেকে উঠে আসা লেখক এবং সোশ্যাল মিডিয়ার বাইরে যারা লিখেছেন, এতদিন ধরে লিখেছেন বা অনেকেই লেখেন, এখন অনেকে কিন্তু যেরকম অরিত্র নিজে বললেন যে আমি সোশ্যাল মিডিয়া থেকে লিখেই উঠেছি, তো এরকম এমন অনেকে আছেন যারা সোশ্যাল মিডিয়াতে কিন্তু একটুও লেখেন না লিখে ডিরেক্টলি বই লেখেন বা ডিরেক্টলি পাণ্ডুলিপি যায় প্রকাশকের কাছে। তুমি কি কখনো বই পড়ার সময় দুটোকে আলাদা করে দেখো যে এ কিন্তু সোশ্যাল মিডিয়ার লেখক, তো তার ভাষাগত চেঞ্জেস আলাদা হয়, কিছুটা তো হলে আলাদা হয়, সাহিত্য গুণ আলাদা হয়, আর যেটা যারা লেখেন না সচরাচর সোশ্যাল মিডিয়াতে, সোশ্যাল মিডিয়ার বাইরে যারা লেখেন তারা কিন্তু সোশ্যাল মিডিয়া ল্যাঙ্গুয়েজেস বা সোশ্যাল মিডিয়ার যেসব টার্মস ইউজ হয় সেগুলো কিন্তু সেরকম ভাবে ইউজ করেন না। তো সেইটা কি তুমি আলাদা করে যখন পড়বার সময় বা বই কেনার সময়, তখন কি তুমি সেই জিনিসটাকে মাথায় রেখে কেনো বা লেখো, মানে পড়ো? তাহলে সেটার সাথে তুমি আজকের যে টপিক অফ ডিসকাশন সেটা মিলিয়ে আমাকে একটা কিছু বলো। নমস্কার সকলকে, এবং ধন্যবাদ উত্তর কলকাতা বইমেলা কমিটি এবং অভিযান পাবলিশার্সকে এখানে ডাকার জন্য এবং এমন স্বনামধন্য সমস্ত মানুষের মাঝখানে বসার জন্য। আমি সামান্য একজন পাঠক এবং যতটুকু বুঝতে পারছি সময়ও খুব সংক্ষিপ্ত, তো খুব শর্টে আমি বলবো যে অ্যাজ এ রিডার, পাঠক হিসেবে যখন আমরা বই কিনি, আমি ব্যক্তিগত পর্যায়ে বলছি আমার ক্ষেত্রে,
মূলত একজন লেখক তিনি শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে লিখে উঠেছেন, এবং আরেকজন লেখক যিনি কখনো সোশ্যাল মিডিয়াতে লেখেননি কিন্তু তার লেখাও যথেষ্ট ভালো। ব্যক্তিগতভাবে আমি সেই বিচার করে কখনো বই কিনি না, কিন্তু পড়ার সময় যখন আমি বইটা পড়ি, যদি আমি ভাষাগত মান বিচার করি, সেক্ষেত্রে আমার সাবকনশিয়াস মাইন্ডে, অবচেতন মনে সেই ধারণাটা অনেক সময় চলে আসে যে এই যে লেখিকা বা এই লেখকের যে বইটা আমি পড়ছি, ইনি এখন খুব বিখ্যাত লেখিকা, খুব বিখ্যাত লেখক, কিন্তু একটা সময় তিনি সব থেকে বেশি লেখা সোশ্যাল মিডিয়াতেই লিখতেন এবং তার জন্য তিনি অনেকটা বিখ্যাত হয়েছেন, এবং পরবর্তীকালে তিনি প্রকাশকের মাধ্যমেও বই প্রকাশ করেছেন। এইবার আমি যদি সেই লেখিকার দুটো দিক দেখি, তখন যিনি তখন সোশ্যাল মিডিয়াতে লিখতেন, এখন তার বই অনেক বিখ্যাত, আমি দেখি দিনের পর দিন তার লেখার যে গুণগত মান এবং তার যে ভাষাশৈলী সেটা কিন্তু উন্নত হয়। সেটা কিন্তু কখনোই আমরা দেখব না যে একসময় সোশ্যাল মিডিয়াতে লিখতেন বলে তার ভাষাগত মান বা লেখার যে কন্টেন্ট সেটা নেমে যাচ্ছে, সেটা আমি দেখি না। আমি দেখি সেটা উঠছে, মানে সেটা উঠে তার প্রধান কারণ যেটা আমার মনে হয় প্রকাশকের গাইডেন্স, এবং সব থেকে জরুরি যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া আসার ফলে যে কোনো লেখক বা লেখিকা অনেক ক্ষেত্রেই তাদের লেখার সমালোচনা যে হচ্ছে সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সরাসরি বুঝতে পারে। আমি একজন পাঠক এবং আমি মাঝে মাঝে বিভিন্ন নতুন বইয়ে রিভিউ, পাঠ্য প্রতিক্রিয়া সেটা সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করি। তার ফলে কি হয়, সেটার গুণগত মান হোক, সেটার ভাষাশৈলী হোক, কিংবা সেটা কেমন, বইটা কেমন, মেইন কথা হচ্ছে বইটা কেমন, সেটা কিন্তু একজন প্রকাশক এবং সেই লেখকের কাছে সরাসরি সেটা পৌঁছয়। তো এই ক্ষেত্রেও আমি বলবো যে সোশ্যাল মিডিয়া যে কোনো প্রকাশক এবং লেখকের বইয়ের ক্ষেত্রে একটা ইতিবাচক দিক বহন করে। ঠিক আছে, এবার দ্বিতীয় পর্বে আসি, যেটা তোমার প্রশ্ন ছিল যে কোনো লেখক সে কখনো সোশ্যাল মিডিয়াতে লেখেনি বা এখনো লেখে না কিন্তু তার বই কিনি। অবশ্যই কিনি, যদি দেখি তার লেখা ভালো, তার পুরনো লেখা ভালো, এবং তাহলে তো তার বই অবশ্যই কিনি। এবং তার বইয়ের যে পাঠ্য প্রতিক্রিয়া সেটা অনেক পাঠকই সোশ্যাল মিডিয়াতে দেয়, যদিও সেটা সরাসরি হয়তো লেখকের কাছে পৌঁছায় না, লেখক দেখতে পারেন না, কিন্তু সেটা পৌঁছায়। কিন্তু সোশ্যাল মিডিয়ার নেতিবাচক দিক সাহিত্যের ক্ষেত্রে, এটার একটা দিক আমি বলবো যেটা ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে, সোশ্যাল মিডিয়া আসার ফলে পাঠকের যে রিডিং টাইম, মানে পড়ার সময়টা, যে আগে যে ব্যক্তিটা ছিল সোশ্যাল মিডিয়া আসার আগে, মানুষ একটা বইয়ের পেছনে অনেক বেশি সময় দিতে পারত, যেটা অনেক ক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে কমে গেছে। কমে গেছে। মানে মানুষ বই পড়ে, অবশ্যই পড়ে, কিন্তু আগে যে সময়টা মানুষ পেত, এই মুহূর্তে বিশ্বায়নের যুগে দাঁড়িয়ে সেই সময়টা কিন্তু মানুষ বইয়ের পেছনে, বিশেষ করে সাহিত্যের ক্ষেত্রে, অনেক সময় দিতে পারে না। ঠিক আছে, যার জন্য আমরা দেখতে পেতাম আগে লেখক লেখিকারা বড় বড় উপন্যাস লিখতেন, এখনো লেখেন, অবশ্যই লেখেন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি মানে নতুন জিনিসের উদ্ভব হচ্ছে, যেমন অনুগল্প, ছোট উপন্যাসিকা, যাতে মানুষ শর্ট সময়ের মধ্যে জিনিসটাকে কভার আপ করতে পারে, যেটা আমরা খেলার ক্ষেত্রেও দেখি, আগে টেস্ট ম্যাচ ছিল, তারপর ওয়ান ডে হলে এখন T20। সাহিত্যের ক্ষেত্রেও কিন্তু সেরকম একটা চেঞ্জ আমরা দেখতে পারি। ঠিক আছে, কিন্তু তবুও বলবো সোশ্যাল মিডিয়া অবশ্যই সাহিত্যের ক্ষেত্রে ইতিবাচক দিক, এবং যদি এটাকে সঠিকভাবে আমরা ইউটিলাইজ করতে পারি, ব্যবহার করতে পারি যে কোনো বইয়ের প্রচারণার ক্ষেত্রে, কারণ সত্যি কথা বলতে গেলে এখন অনেক মানুষই মানে বই বিমুখ হয়ে গেছে, এবং সোশ্যাল মিডিয়ায় কিন্তু একটা অনেক বৃহত্তম মাধ্যম সেই সমস্ত মানুষকে আবার বইয়ের দিকে ফেরানোর জন্য। এটুকু বলেই বক্তব্য শেষ। থ্যাংক ইউ। বৌদুদা, আমার কাছে একটা প্রশ্ন আছে। বলো। তুমি বই পোকার অ্যাডমিন, মানে বইয়ের সর্ববৃহৎ গ্রুপের অ্যাডমিন, তো স্বাভাবিকভাবেই মানে এত বড় একটা সোশ্যাল মিডিয়া গ্রুপের অ্যাডমিন হিসাবে তুমি এর ইতিবাচকতাতেই তুমি থাকবে, কিন্তু
নেতিবাচকতাটা তুমি কি দেখেছো? না, আমার বক্তব্য সেরকম কিছু নেই, তবে হ্যাঁ সোশ্যাল মিডিয়া আমি আমার বক্তব্য দিয়ে বলে তারপরে শেষ করছি। সেটা হচ্ছে অরিত্রর প্রশ্নটা নিয়ে একসাথে শেষ করছি। সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে যারা লিখে উঠেছেন তাদের নিয়ে কোনো সমস্যা নেই। অ্যাকচুয়ালি প্রত্যেকটা পাবলিশারের যেটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে একজন কাটথ্রোট এডিটর দরকার। এটা যদি থাকে, সে যে কোনো জায়গা থেকে উঠে আসা লেখক হোক না কেন, তিনি পেপারে লিখুন কি তিনি সোশ্যাল মিডিয়াতে লিখুন, তাতে কোনো যায় আসে না। কিন্তু একজন মানে নির্মম ভাবে এডিটর যদি কেউ থাকে, তাহলে যেরকম অনিমেষ, আগে আমি কিছুটা জানি অনিমেষের উত্থান, এবং তো সেই অর্থে আমি বলতে পারি যেরকম অনিমেষ আগে নির্মম ভাবে মানে কাজকর্ম করেছে, এখন কতটা করে আমি জানি না, বাট মানে যদি নির্মম ভাবে এডিটর হিসেবে যদি কাজ করতে থাকে, তাহলে সে সোশ্যাল মিডিয়ার লেখক হোক বা সোশ্যাল মিডিয়ার বাইরে, তাতে কোনো অসুবিধা নেই, লেখা চলবে, বই থাকবে। থামবে না। আমার আরেকটা প্রশ্ন আছে। আচ্ছা, এটা কিন্তু আমার উত্তরটা সময় শেষ হতে পারে। প্রশ্নের মধ্যে জানতে চাইছি, আমার প্রশ্নের অ্যাঙ্গেলটা কিন্তু অন্যদিকে। আচ্ছা, আমার প্রশ্নের অ্যাঙ্গেলটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় সায়নদীপ পাঠক, সায়নদীপকে বলছি না, সোশ্যাল মিডিয়ায় কিছু কিছু ক্ষেত্রে অতিরিক্ত সমালোচনা সম্ভব, সেটা কি সাহিত্যের পরিপন্থী না ভালো করছে? সমালোচনা তো কখনো খারাপ জিনিস নয়, সমালোচনা খারাপ না, কিন্তু ব্যাপারটা হচ্ছে অনেক ক্ষেত্রে আমি পছন্দ করি না। এখন আসলে কি বলতো, এই জিনিসটা বলতে গেলে দুটো দিকই বলতে হয়। এখন অনেক সময় লেখক লেখিকারাও এমন পর্যায়ে নেমে আসেন যেটা কিনা তাদের মানে সেটা রুচিতে বাঁধার মতনই হয়। তো সেই রুচিতে বাঁধার মতন যদি জায়গায় না পৌঁছন, তারপরেও যদি তাকে টেনে নামানো হয়, তার জন্য কিন্তু বহু মানুষ আছেন যারা তাকে সাপোর্ট করে সেই জায়গাটা সৃষ্টি করতে দেন।